কেন আপনি আগায় থাকবেন? কারণটা হচ্ছে টেকনিক। সবাই পড়াশোনা করে, কিন্তু আপনাকে টেকনিক্যালি আগায় থাকতে হবে। যখন খাতাগুলো আমরা বারবার যাচাই করতে থাকি, তখন একটা জিনিসই স্টুডেন্টের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে কঠিন প্রশ্ন দিয়ে শুরু করাটা। এটা হচ্ছে স্টুডেন্টের মধ্যে সব থেকে একটা বড় ভুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। সেই এক্সামে ভালো নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করতে হবে, সেই প্রত্যাশা যেমন তোমার থাকে, সে তেমনি গার্ডিয়ানের থাকে, তেমনি যারা তোমাদের শিক্ষক রয়েছে তাদের প্রতি সেই প্রত্যাশাটা থাকে, যাতে করে তোমরা হাফ ইয়ারলি এক্সামে ভালো রেজাল্ট করতে পারো। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমরা প্রিপারেশন নাও ঠিকই, প্রশ্ন করো ঠিকই, মুখস্থ করে গিয়ে হলে লিখে আসো, কিন্তু রেজাল্টে গিয়ে দেখো নাম্বার কম পাচ্ছ। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারো এবং ভালো নাম্বার পেয়ে হাফ ইয়ারলি এক্সামে একটা ভালো ফলাফল করতে পারো। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এর পরিবার বুলেটিনে। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আর আমাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য যুক্ত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ শাহিনুর রহমান স্যার। স্যারের কাছে আমি পরে আসবো, তার আগে একটু কথা জেনে নিই। তোমরা হয়তো মনে করছো যে আমরা এখানে তেমন কোনো সাজেশন দিচ্ছি না বা কিছু না, আসলে বিষয়টা সেটা নয়। তোমরা যে পরীক্ষায় যে ভুলগুলো করো, তোমরা অনেক সময় হয়তো বুঝতে পারো না এটা ভুল, তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা আসলে স্যারের অনুরোধ জানিয়েছি যে স্যার সেগুলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, যাতে তোমরা বুঝতে পারো কোনটা ভুল এবং সেই ভুলগুলো তোমরা পরীক্ষার হলে কালেকশন করতে পারো, এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিলে বা কোন চ্যাপ্টারে বেশি ফোকাস দিলে বা কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব সহকারে তুমি যদি পড়ো, তুমি পরীক্ষায় ভালো করবে এবং ভালো নাম্বার পাবে। সেগুলো নিয়ে কিন্তু আমরা একটার পর এক আলোচনা করব। তো প্রথমে স্যারের কাছে আমি জানতে চাবো, আজকে যেহেতু হিসাব বিজ্ঞান বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, বিশেষ করে কমার্স বিভাগে যারা তোমরা পড়াশোনা করছো, আমরা হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিনান্স, এই তিনটা বিষয়ে যে ভুলগুলো তোমরা করে থাকো সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো স্যারের কাছে প্রথমে জানতে চাই, পরীক্ষার হলে এই তিন বিষয়ে অর্থাৎ হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিনান্স বিষয়ে স্টুডেন্টসরা যে কমন ভুলগুলো করে থাকে বা মিস্টেকস গুলো করে থাকে, একটু যদি আমাদের সাথে শেয়ার করতে। আমরা নর্মালি যে জিনিসটা দেখি খাতা দেখার সময়, এবং যখন খাতাগুলো আমরা বারবার যাচাই করতে থাকি, তখন একটা জিনিসই স্টুডেন্টের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে কঠিন প্রশ্ন দিয়ে শুরু করাটা। এটা হচ্ছে স্টুডেন্টের মধ্যে সব থেকে একটা বড় ভুল। যেমন আমি যদি স্পেসিফিক করে বলি, আমাদের হিসাব বিজ্ঞানের সব থেকে বড় যে ম্যাথটা, সেটাকে বলা হয় আর্থিক বিবরণী, যেখানে 3টা ধাপে ম্যাথটাকে শেষ করতে হয় এবং ওই ম্যাথটা করতে মিনিমাম 40 মিনিট সময় লাগে। তো ওইখানে অনেকগুলো সমন্বয় থাকে, সেটা কমার্সের সকল স্টুডেন্ট জানে। এখন এই ম্যাথটা করতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের 40 মিনিটের মতো সময় লাগে। তখন দেখা যায় অনেকগুলো সমন্বয় এখানে থাকে, আর এই সমন্বয়গুলো সবসময় কঠিন থাকে। এই ম্যাথটা দিয়ে যখন কোনো স্টুডেন্ট শুরু করে, তখন এই ম্যাথের কোনো একটা পার্টে আটকায় গেলে পরবর্তীতে যেটা হয়, সে পরের ম্যাথগুলো অটোমেটিক ভুলে যায়। দেখা যাচ্ছে আমাদের সব থেকে সহজ ম্যাথ যেটা, সেটা হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলের ম্যাথটা করতে গেলে 12 থেকে 13 মিনিট সময় লাগার কথা সর্বোচ্চ। ওই ম্যাথটা দিয়ে যদি কোনো স্টুডেন্ট শুরু করে, তার মানে অটোমেটিক তার কনফিডেন্সটা গ্রো করবে। কারণটা হচ্ছে ওইখানে সে 20 মিনিট তার বরাদ্দ ছিল, কিন্তু সে 13 মিনিট বা 12 মিনিটের ভেতরে এটা শেষ করে ফেলছে, অতিরিক্ত 8 মিনিট তার জন্য থেকে গেল। কিন্তু যে সকল স্টুডেন্টকে আমি দেখছি আর্থিক বিবরণী দিয়ে শুরু করতে বা হিসাব সমীকরণের প্রভাবের মতো বড় ম্যাথ দিয়ে শুরু করতে, তাদেরকে আমি শেষে এসে দেখছি যে ম্যাথ শেষ করতে পারে না। ঠিক তেমনই আমি ফাইন্যান্সের ক্ষেত্রে দেখছি, ফাইন্যান্সে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে, সেখান থেকে কোশ্চেন হয় স্পেসিফিক কয়েকটা পয়েন্ট থেকে। ওই সহজ অংশ বাদ দিয়ে স্টুডেন্টরা অনেক সময় যেটা করে ফেলে, সেটা হচ্ছে ম্যাথে চলে যায়। যেমন আমাদের অর্থের সময় মূল্য থেকে কোশ্চেনটা সহজ হয়, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কঠিন হয়, কারণ ওইখানে ধরা যায় না যে আসলে প্রেজেন্ট ভ্যালু কোনটা, ফিউচার ভ্যালু কোনটা। তো ওইটা ধরতে না পারলে ম্যাথ যখন ভুল হয়ে যায়, তখন অটোমেটিক তার কনফিডেন্স লো হয় এবং পরবর্তীতে সে খেই হারিয়ে ফেলে। এবং ব্যবসা উদ্যোগের ক্ষেত্রেও সেম ভাবে আমরা দেখতে পাই যে ওইখানে যখন কোশ্চেন করে বসে যে এখানে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলছে, তখন দেখা যায় অর্থনৈতিক পরিবেশ নাকি সামাজিক পরিবেশ, স্টুডেন্ট এটা ধরতে পারে না। সো আমার কাছে স্পেসিফিক মনে হয় যে প্রশ্নগুলো বড় এবং কঠিন, সেইগুলোকে যদি স্টুডেন্টরা প্রথমে অ্যাভয়েড করে যায় এবং ওইগুলাকে শেষের দিকে রাখে, তাহলে স্টুডেন্টদের ভালো মার্কসও যেমন উঠানো যায়, তেমন তাদের এই ভুলের সংখ্যাটা এবং সব প্রশ্ন অ্যান্সার করার যে প্রবণতাটা, এটা বৃদ্ধি পায়। ধন্যবাদ স্যারকে সুন্দর করে এই বিষয়টা তুলে ধরার জন্য। তোমরা হয়তো বুঝছো যে সব আলোচনায় কোনো কমন মিস্টেকস তুলে ধরছো, তোমরা জানো না
আমরা জানি বা যারা টিচার আছেন তারা কিন্তু জানেন যে এক একটা সাবজেক্টের ভুলের ধরন কিন্তু এক এক ধরনের, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ভুলের ধরন কোনো এক নয়। এ কারণে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মিস্টেক্স গুলো তোমরা যারা করে থাকো পরীক্ষার হলে সেগুলো তুলে আনার চেষ্টা করছি, যাতে করে তুমি সেগুলো বুঝতে পারো এবং পরীক্ষার হলে সেগুলো তোমার ক্ষেত্রে পুনরাবৃত্তি না ঘটে। তো এর বাইরে আরো একটু জানতে চাবো স্যারের কাছে যে এইটা তো একটা মেজর ভুল, বড় ধরনের ভুল, আরো কিছু ছোট ছোট ভুল স্টুডেন্টসরা কিন্তু করে থাকে পরীক্ষার হলে একটা অঙ্ক করার ক্ষেত্রে বা অ্যান্সার করার ক্ষেত্রে বা ফর্মুলার ক্ষেত্রে। এরকম আরো কিছু ভুল যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে ভালো হতো। স্টুডেন্টের ভেতরে ভুলটা হচ্ছে সবসময় যেটা দেখা যায় সেটা হচ্ছে তারা যে সৃজনশীল লেখার ধরনটা, এই লেখার ধরনটা হচ্ছে সব স্টুডেন্টই জানে। যখন আমরা খাতাগুলো দেখলে বোঝা যায় যে স্টুডেন্টও জানে, তবে তার উপস্থাপনার ধরনটা ভিন্ন। আমি অবশ্যই দুইটা ব্যক্তিকে যদি পাশাপাশি রাখি এবং দুইজনই একই রকম সুন্দর, তবে পোশাক পরিচ্ছদ যদি ভিন্ন হয়, যার পোশাকে রুচিসম্মত পোশাক আছে, অর্থাৎ যার শরীরে রুচিসম্মত পোশাক আছে, আমি তাকে সবসময় আগায় রাখবো। ঠিক তেমনই আমি যখন খাতাটা দেখি, ওই খাতাটা দেখার সময় আমার যেটা মনে হয় যে ওই জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করছে আমি তাকে বেশি মার্কস দিব। তো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা সিলি মিস্টেক, যেটা যে সে সবকিছু জানে, সবকিছু পড়ছে, পড়ার পরেও যেটা করছে সেটা হচ্ছে উপস্থাপনার কৌশলটা পুরোপুরি ভিন্ন। এবং নর্মালি ওনারা যেটা করে ফেলেন স্টুডেন্টদের পক্ষ থেকে সেটা হচ্ছে উদ্দীপকটাকে সরাসরি কপি করে বসায় দেয়, এবং এইটা হচ্ছে যখন দেয় তার মানে হচ্ছে ওই স্টুডেন্টের ভেতরে ক্রিয়েটিভিটি নাই, এটা ধরেই নেওয়া হয়। এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যখন সিমিলার ভাবে করা হয় তখন টিচার একটা সময় পরে গিয়ে বোরিং ফিল করে, এবং বোরিং ফিল করতে করতে যেহেতু উনি অনেকগুলো খাতা দেখেন, অটোমেটিক যেটা করেন সবগুলাকে 2-1-2-1 করে দিয়ে যান, গড়ে মার্কস দিয়ে ফেলেন। এবং সবশেষে এসে দেখা যায় যে 70 যদি আমার রিটেন হয়, ওইখানে স্টুডেন্ট 40 পাইছে, তার মানে অটোমেটিক তার 30 মার্কস নাই। আর পরীক্ষার সময় আরো একটা সিলি মিস্টেক যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রথম প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 মিনিট সময় দিয়ে ফেলতেছে, কিন্তু পরের প্রশ্নগুলোতে ওই যে 20 মিনিট করে বরাদ্দ ছিল, অটোমেটিক টাইম হচ্ছে রিডিউস হয়ে গেল। তখন গিয়ে সে শেষে এসে কোনো একটা প্রশ্ন হয়তো লিখতে পারে না, অথবা লিখলেও শুধুমাত্র প্রথম কথাটুকু লিখে শেষ করে দেয়। আরেকটা মিস্টেক আমি যেটা দেখছি স্টুডেন্টের মধ্যে, সেটা হচ্ছে যেমন গ নম্বরের প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করা হলো এটা কোন পরিবেশের উপাদানের প্রভাব। স্টুডেন্ট ওইখানে ডিরেক্ট অ্যান্সার না করে ও ঘুরায় ফিরায় ওই একই কথাটাই বলতে থাকে, এই কারণে টিচার অনেক সময় রেগে যায়। এখন এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে খুব কমন একটা অ্যান্সার করতে হয়। আমি আমার ক্লাসগুলোতেও দেখাই বারবারই সৃজনশীল কিভাবে লিখতে হয়। সেটা হচ্ছে গ নম্বরে যখন আপনাকে প্রশ্ন করবে কোন পরিবেশের উপাদানের প্রভাব, এক কথায় অ্যান্সার করতে হবে এটা সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব। দেন আপনাকে লিখতে হবে কি সামাজিক পরিবেশ কাকে বলে, সেটার বৈশিষ্ট্য কি, তারপরে গিয়ে আমি উদ্দীপকটাকে লিখবো। তাহলে কি হলো, আমি 3টা ভাগে ভাগ করলাম আমার গ নম্বরের অ্যান্সারটাকে। যখন আমি 3টা ভাগে ভাগ করব, দেখতেও যেমন সুন্দর দেখাবে, টিচারের কাছে মনে হবে যে আমি 3টা পার্টে স্টুডেন্টকে কিভাবে কম মার্কস দিই। এক করেও যদি দেয় 3 হয়ে যায়, সো আমাকেই হচ্ছে টিচারের থেকে মার্কসটা আদায় করে নিতে হবে, এটা হচ্ছে কৌশল। সো এই সিলি মিস্টেক গুলো আমি স্টুডেন্টদের ভেতরে বেশি পাই। রাইট, তাহলে নিশ্চয়ই তোমরা এই বিষয়টা খেয়াল করবে। দুপিকের উদ্দীপক অর্থাৎ সৃজনশীল প্রশ্নে যে বিষয়গুলো স্যার তুলে ধরেন, অবশ্যই তোমরা সেটা খেয়াল করবে। আর কিছু মিস্টেক রয়েছে, আমি যেমন ধরো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেক কোনো ম্যাথ করার ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর যে অঙ্কগুলো থাকে সেগুলো আবার অনেক স্টুডেন্টস কোনো স্টেপসটা তারা ভুলে যায়, মিস করে। এই স্টেপ মিক্স করলে কিন্তু স্টুডেন্ট সেক্ষেত্রে স্যারেরা মার্কস কাটা দেয়। আবার ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে অনেক সময় স্টোরি টাইপের অ্যান্সার করতে হবে, স্টোরি টাইপের, গল্প টাইপের এক ধরনের অ্যান্সার করে, এই ধরনের অ্যান্সার করলে কিন্তু স্যারেরা মার্কস কেটে দিবে। আবার যারা ফাইন্যান্স অ্যান্সার করে মার্কস কম কাটায়, সেখানে ফর্মুলা ভুলে যায়। হয়তো তুমি অঙ্ক করেছো বাট ফর্মুলাটা তুমি ঠিকঠাক ভাবে লেখো নাই। এই যে কাজগুলো করে থাকো, নিশ্চয়ই তোমরা এগুলো আগামী যে এক্সাম হবে সেই এক্সামে করবে না, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো এখন স্যারের কাছে আমি আরেকটু জানতে চাইবো যে বেশিরভাগ স্টুডেন্টসরাই কিন্তু এই যে কমার্স এটা নিয়ে ভয় পায়, অর্থাৎ এটা পড়তে বেশ তাদের ভীতি লাগে। তো কেন এই বিষয়টা আসলে কেন স্টুডেন্টসরা কমার্সকে ভয় পায় বা কমার্স পড়তে চায় না, এরকম একটা বিষয় আপনি যে বিষয়টা একটু ক্লিয়ার করতেন আমাদের জন্য সুবিধা। আসলে বাংলাদেশের জন্য কমার্স নিয়ে ভীতি একটা খুবই কমন জিনিস। যেমন হচ্ছে এখানে ভীতির কয়েকটা জিনিস উল্লেখ করা হয়। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে সিট কম। 2 নম্বর যে জিনিসটা, এখানে পড়ে নাকি চাকরি নেই। এই জিনিসটা বাংলাদেশের ভিতরে খুব বড় একটা হাইপ তৈরি করে রাখে। তবে আমি পার্সোনালি বলবো একটা লাইন জাস্ট যদি মনে রাখেন, যেমন হচ্ছে সায়েন্স নিয়ে যারা পড়ে, যারা ডাক্তার হয়, ওনারা কি করেন,
একজন রোগীর হচ্ছে পেট কেটে অপারেশন করেন, সহজ কথা। আর কমার্স নিয়ে যিনি পড়াশোনা করেন উনি হচ্ছে একটা প্রতিষ্ঠানের পেট কেটে পুরা ছিন্ন ভিন্ন করে ফেলেন। কিভাবে? ওইখানে সম্পদ আছে, দায় আছে এবং মালিকানা সত্ত্ব আছে। এই তিনটা জিনিস যাচাই করার দায়িত্ব শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের। তো এই জিনিসটা কমার্সের শিক্ষার্থীরা করে। এখন আপনি যদি কমার্স নেন এবং ভাবেন মুখস্থ করে পার পেয়ে যাবেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না। স্পেসিফিক এটা সম্ভবই না। কারণ হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করতে হবে। কমার্সে মানুষ ভয় পাওয়ার মূল জিনিসটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি চিন্তা করে না। যেমন আপনি যদি একটা মুদিখানা দোকানের কথা চিন্তা করেন, ওখানে রেগুলার অনেকগুলো লেনদেন হয়, ওই লেনদেন গুলাকে লিখে রাখাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। ফিনান্সের কাজ কি? আমি যে টাকাটা আমার কাছে আছে, আমি কোন জায়গায় রাখলে আমার টাকাটা থেকে বেশি লাভ আসবে সেটা, তার মানে এটা আমার বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। এখন আমি যদি বাস্তব জীবনের সাথে কানেক্ট না করতে পারি, তাহলে এই জিনিস ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক এবং ভয় তৈরি হবে। আর ব্যবসা উদ্যোগটা পুরোপুরি আমি কিভাবে একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারি সেই রিলেটেড কনসেপ্ট দেওয়া। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের অন্তত কমার্সে পড়তে আসলে তাকে চিন্তা করতে হবে বাস্তব জীবনের সাথে। যদি এইটুকু রিলেট করতে না পারে, তাহলে তার ভেতরে এই ভয়ভীতিটা কাজ করতে থাকবে। এখানে মুখস্থ পড়ে আসলে পার পাওয়া সম্ভব না। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বিষয়টি তুলে ধরার জন্য। এখন আমি স্যারের কাছে আরো জানতে চাইবো যে যেহেতু হাফ ইয়ারলি এক্সাম আছে, এখানে প্রত্যেকটা স্টুডেন্টসের নির্দিষ্ট পরিমাণ কিছু চ্যাপ্টার কিন্তু দেওয়া থাকে, যে 6টা বা 8টা বা 10টা। তো সেক্ষেত্রে তারা আসলে কোন কোন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোন চ্যাপ্টার গুলো বেশি ফলো করবে, বা ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে কোন চ্যাপ্টার গুলোকে বেশি ফোকাস দিবে, কিংবা আমাদের যে ফাইন্যান্স থাকবে সেইখানে সে কোন চ্যাপ্টার গুলোকে বেশি ফোকাস দিবে? ধন্যবাদ স্যার। আমাদের এখানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসগুলোতে তো স্পষ্ট করেই বলে দিই যে কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় স্টুডেন্টদেরকে এইটুকু বলতে চাই যে সবাই তো পড়াশোনা করে, কেন আপনি আগায় থাকবেন? কারণটা হচ্ছে টেকনিক। সবাই পড়াশোনা করে, কিন্তু আপনাকে টেকনিক্যালি আগায় থাকতে হবে। টেকনিক বলতে কি? আমার হিসাব বিজ্ঞানে অধ্যায় আছে 13টা, আমার 13টা অধ্যায় ইম্পর্টেন্ট না। আমার যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলোতেই জোর দিতে হবে। তো আমি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যদি স্পেসিফিক বলি, আপনাকে হচ্ছে হিসাব চিনতে শিখতে হবে, ডেবিট ক্রেডিট করতে শিখতে হবে, এবং ওই হিসাবটা কোন প্রকৃতির, যেমন সম্পদ, দায় নাকি মালিকানা সত্ত্ব। এখন সম্পদ হইলে ওটা স্থায়ী সম্পদ নাকি আমার অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, সেটাও জানতে হবে। এই জায়গাগুলো জানতে পারলে একটা স্টুডেন্টের জন্য অ্যাকাউন্টিং ইজি, আর কোনো সমস্যা নেই। তবে এই জিনিসগুলো না জানলে সে অ্যাকাউন্টিং পারবে না। স্পেসিফিক আমি যদি বলি, লেনদেনের চ্যাপ্টার, এরপরে হচ্ছে আমাদের রেয়ামিলের চ্যাপ্টার, দেন পরে হচ্ছে হিসাবের চ্যাপ্টার এবং জাবেদা ও খতিয়ানের চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার করলে সবার হাফ ইয়ারলি কভার হবে, পরিপূর্ণভাবে কভার হবে। যে কোনো স্কুল হোক, যে জায়গারই হোক, দেশের যে কোনো প্রান্তের হোক, তার সম্পূর্ণভাবে ওই সিলেবাস কভার হয়ে যাবে। এখন যদি আমি ফাইন্যান্সের বিষয়টা বলি, স্যার ফাইন্যান্সের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমাদের ম্যাথ এবং থিওরি দুইটা মিক্সড। সো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যদি কেউ অ্যান্সার করেন, সে পরিপূর্ণ মার্কস পেয়ে যাবে। এই ক্ষেত্রে অর্থের সময় মূল্যটাকে আমি নিব, মূলধনী আয় ব্যয় প্রাক্কলনটাকে আমি নিব, অর্থাৎ 4র্থ এবং 5ম অধ্যায়। এই দুটো অধ্যায় থেকে 4টা সৃজনশীল আসবে। তাহলে ভাবেন, একটা অধ্যায় থেকে 40 মার্ক, দুইটা অধ্যায় থেকে 40 মার্কস, এবং এমসিকিউ ধরলে এই দুইটা অধ্যায় থেকে 50 মার্কস। সো খুব সহজে এই দুইটাকে যদি আমি আয়ত্তে আনতে পারি, তার মানে আমি 50 মার্কস নিয়ে ফেললাম। এরপরে আমি শেয়ার বন্ড ডিবেঞ্চারের অধ্যায়টা যদি একটু ভালো মতো করতে পারি, তাহলে ওই অধ্যায়টা অর্থাৎ 3rd নাম্বার যে চ্যাপ্টার, ওই অধ্যায় থেকে আমার প্রায় 12 থেকে 14 মার্কস থাকবে। সো আমি বলবো ফার্স্ট অধ্যায়, সেকেন্ডটাকে আপনি স্কিপ করতে পারেন, কারণ সেকেন্ড অধ্যায় আপনি পড়লে মাথা ব্যথা করবে। আপনারা যারা ফাইন্যান্স নিয়ে পড়ছেন আপনারা জানেন যে সেকেন্ড চ্যাপ্টার পড়লেই মাথা ব্যথা করবে। সো ওই অধ্যায় পড়ার দরকারই নেই। 3rd, 4th এবং 5th এটা পড়লে সিলেবাস সবারই কভার, এর বাইরে আর কিছু পাওয়া না। একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিছুদিনের মধ্যেই, অর্থাৎ নেক্সট মান্থ থেকে হচ্ছে সুপার সাজেশন ক্লাস শুরু হবে এই চ্যাপ্টারগুলোর উপরে। এবং এখানে স্পেসিফিক আমি আমার কোর্সের দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে সৃজনশীল এবং যে এমসিকিউ গুলা করাবো এবং সংক্ষিপ্ত প্রশ্ন, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না, একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না। এখন কি বলতে পারেন, মনে করেন আমার সৃজনশীলের নাম লেখা আছে আদনান, আপনার সৃজনশীলের নাম লেখা থাকতে পারে রহমান, বাট কোশ্চেন সেম থাকবে, এমন চেঞ্জ হতে পারে। সো আপনাদের যদি মনে হয় যে আসলে আপনি ভালো রেজাল্ট করতে চান, সো আপনাদেরকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে হবে। অবশ্যই স্যারকে আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, স্যার আগেই আনসারটা দিয়ে ফেলেছেন, যে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ এর প্রিপারেশনটা কিভাবে নিবে, যেহেতু স্যার আগে বলে ফেলেছেন, এটা নিয়ে আমরা এখন এই মুহূর্তে স্কিপ করতে চাই। আরেকটি কিছু জানতে চাইবেন স্যার, এক্সামিনার যখন একটা খাতা দেখেন,
আমরা বলে থাকি সাধারণত যে আগে দর্শন দেয় তারপরে গুণ জি বিচার। স্যার। তো এক্সামের যেমন একজন স্টুডেন্টসের খাতা আপনাদের কাছে চায় পরীক্ষার পরে, তখন আসলে মার্কসের ক্ষেত্রে কোন বিষয়টা আপনার প্রথম খেয়াল করেন বা কোন কোন বিষয়গুলো আপনারা খেয়াল করেন তাকে মার্কস দেওয়ার জন্য? স্যার এই ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমি আগে দেখি যে মার্জিন দিছে কিনা। যেমন মার্জিনটা দিলে পুরো জায়গাটা একটু সুন্দর দেখা যায় যে কতটুকু এরিয়াতে সে লিখতে চাচ্ছে, তো ওই অংশটুকু আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য লাগে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অনেক সময় ছোটবেলায় লিখতাম যে 1 নাম্বার প্রশ্নের উত্তর, এই জিনিসটা কে কতভাবে হাইলাইট করছে। কেউ একজন শুধু 1 লিখছে, কেউ লিখছে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে ব্লু পেন দিয়ে 2টা দাগ দিয়ে দিছে। সো ওইটা দেখতে একটু বেশি সুন্দর লাগে এবং হাতের লেখাটা অবশ্যই ফ্যাক্ট করে। হ্যাঁ, কিন্তু হাতের লেখা যদি খারাপ হয়, সে যদি কাটাকাটি না করে, সেটাও দেখতে সুন্দর লাগে। এবং তারপরে আসি হচ্ছে আমরা আসলে যে ভেতরে কি লিখছে। সো আগে হচ্ছে ওই জিনিসটা আমার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাইলো সেটা হচ্ছে ওনার লেখার যে স্ট্রাকচার এবং মার্জিন, এটার উপর ডিপেন্ড করে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা দেখে একজন টিচার আগে জাজ করে ফেলে স্টুডেন্ট। রাইট, একদম ঠিক। আমরা যেটা আগে বলেছিলাম, যদি তোমার হাতের লেখা অনেক সময় অনেকে কাটাকাটি করে থাকে আর তুমি হিজিবিজি করে লেখে, তো এই বিষয়টা অবশ্যই তোমরা পরিত্যাগ করবে। কখনোই একটা প্রশ্নের অ্যান্সার ভুল হলে সেটাকে এমন ভাবে কাটবে না যেটা দেখতে দৃষ্টিকটু হয়। কাটলে একটা কেটে দিবে এবং পরে আবার অ্যান্সার করবে। তো স্যারের কাছে আমি আরো জানতে চাই, এক্সামের কিন্তু মাত্র 3 ঘন্টার সময় থাকে। এই 3 ঘন্টার সময় কিন্তু প্রায় 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। তো এইখানে আর কি কি কৌশল অবলম্বন করলে স্টুডেন্টসরা আরো বেশি মার্কস পেতে পারে, কিংবা অনেকে দেখা যায় যে অ্যান্সার করা হয়ে গেছে সে কিন্তু অনেক সময়ের আগেই বের হয়ে যায়, সেক্ষেত্রে তাদের কি করণীয় হতে পারে, আপনি যদি একটি পরামর্শ দিতেন? আমার কাছে নর্মালি স্যার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথমেই আমরা পরীক্ষা রুমে ঢোকার আগেই হচ্ছে চিন্তাটা আগে থেকে সেট করা। যেমন হচ্ছে আমার ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মার্কস থেকে 22 মার্কস বরাদ্দ থাকে। এখন আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব প্রথম 2টা কোশ্চেনের ক্ষেত্রে আপনি 25 মার্কস করে নিয়ে নেন, 25 মিনিট করে নিয়ে নেন। তার মানে হচ্ছে আপনি ওইখানে 3 মিনিট এক্সট্রা নিয়ে ফেললেন। এই জিনিসটা পরে কভার দিতে হবে। তাহলে আমি কিভাবে কভার দিব? এটা কভার দেওয়ার জন্য আমার পরের গ নাম্বার এবং ঘ নাম্বার থেকে 2-3 লাইন কমায় ফেলতে হবে। তাহলে অটোমেটিক আমি পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে শেষ করতে পারবো। তখন আমার কাজটা কি হবে? প্রত্যেকটা কোশ্চেন ধরে আগে চেক দিতে হবে যে আমি সবগুলো অ্যান্সার করলাম কিনা। অ্যান্সার যদি আমি করে থাকি, এখন আমার কোন কোশ্চেনটাতে কনফিউশন ছিল সেটা আবার বারবার পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে আমি কোনো ভুল অ্যান্সার করলাম কিনা। যদি না থেকে থাকে তাহলে ঠিক আছে, আমি আবার চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি আমার সবকিছু পারফেক্টলি হয়েছে কিনা। নর্মালি পরীক্ষার রুমে এতটা সময় পাওয়া যায়, আর যারা হচ্ছে পরীক্ষার রুমে খুব দ্রুত বের হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তারা কোনো না কোনো একটা অংশ বাদ দিয়ে রেখেই আসে। তো আমার কাছে সাজেশন থাকবে, জীবনে এতটা সময় পার করে আসলেন, ওই 3টা ঘন্টা একটু পরীক্ষার রুমে বসে থাকার। কারণটা হচ্ছে আপনার যখন ব্রেনে এটা তাড়া থাকবে যে বের হয়ে চলে যাবেন। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, স্যার আমি প্রচুর ক্রিকেট খেলতে পছন্দ করতাম, তা আমি ভাবতাম যে পরীক্ষা শেষ করে খেলতে চলে যাব। তখন দেখা যাইতো যে আমার একটা কোশ্চেন বাদ পড়ে গেছে। খেয়ালই থাকে না আসলে যখন একটা প্রশ্ন বাদ করে। আমার কাছে মনে হয় যদি কেউ অ্যান্সার করে তার 3 ঘন্টার খুব কাছাকাছি চলে যাওয়ার কথা। দেখা যাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট বা 55 মিনিট হবে। সো ওই টাইম পর্যন্ত তাকে হচ্ছে একবারে 3 ঘন্টাটা আমার মনে হয় পরীক্ষার জন্য বরাদ্দ রাখাই উচিত, এবং পুরোটা শেষে এসে ফিনিশিংটা খুব সুন্দর মতো দেওয়া উচিত। কারণ আমরা সবসময় একটা জিনিস বলি, যার শেষ ভালো তার সব ভালো। রাইট, একদম ঠিক। যার শেষ ভালো তার সব ভালো, এইভাবেই আসলে আমাদেরকে কাজ করতে হবে পরীক্ষার হলে। এবং আমরা যে বিষয়গুলো আজকে এখানে স্যার তুলে ধরলেন এবং আমরাও শেয়ার করলাম তোমাদের সাথে, অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বিশেষ করে অ্যাকাউন্টিং এর কোনো অঙ্ক করার ক্ষেত্রে কোনোভাবেই কোনো স্টেপ মিস করা যাবে না, স্কিপ করা যাবে না। স্টোরি টাইপের কোনো অ্যান্সার ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে লেখা যাবে না, এবং ফিনান্সের ক্ষেত্রে কোনোভাবেই ফর্মুলাকে ভুল করা যাবে না বা ফর্মুলা ভোলা যাবে না। এর সাথে যদি তোমরা সুন্দর করে লেখো, অর্থাৎ খাতা যদি ক্লিন করে লেখো, পরিষ্কার করে লেখো, কাটাকাটি না করো, তাহলে হয়তো আমরা আশা করছি তোমরা পরীক্ষার হলে ভালো নাম্বার নিয়ে হাফ ইয়ারলি এক্সামে তোমরা কিন্তু রেজাল্ট করতে পারবে। তো আরো কিছু তোমাদের সাথে বলছি, যেটা যে তোমরা জানো হাফ ইয়ারলি এক্সাম উপলক্ষে এডু পরিবারের পক্ষ থেকে 2রা মে থেকে শুরু হচ্ছে সুপার সাজেশন ক্লাস। এখানে শুধুমাত্র
প্রত্যেকটা সাবজেক্ট থেকে একদম শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার এবং প্রশ্ন তোমাদেরকে তুলে দেওয়া হবে এবং তোমাদেরকে সাজেশন করে দেওয়া হবে, যাতে করে ওই প্রশ্নগুলো তোমরা যদি যথাযথভাবে ফলো করো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ভালো হবে। তুমি এডু পরিবারে থাকো অথবা যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, তুমি ভালো ফলাফল নিশ্চিত করতে পারবে। আমরা আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে যুক্ত থাকবে, তুমি নিজে যুক্ত থাকবে, তোমার বন্ধুদেরকে যুক্ত থাকবার আহ্বান জানাবে এবং তাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ যে সাজেশনগুলো নিবে সেই সাজেশন করে ফলো করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই আলোচনা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যে কোনো ধরনের আপডেট এর জন্য যুক্ত থাকো এডি পরিবার বুলেটিনে।